সরাসরি ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি একটি ভয়ঙ্কর আম গাছকে কেন্দ্র করে, এবং এই ঘটনাটি আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া। পুরো ঘটনাটি একটি আম গাছকে কেন্দ্র করে, এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন স্বাধীন ভাই। স্বাধীন ভাই তার বাবার মুখ থেকে এই ঘটনাটি শুনে আমাদের সাথে ইমেল করে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, স্বাধীন ভাইদের গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলার মাঠের হাট নামক একটি জায়গায়। তো সেখানে নাকি তাদের বাড়ির পাশেই একটি পুকুর ছিল, এবং সেই পুকুর পাড়ের উপর একটি বিশাল বড় আম গাছ ছিল। সেই আম গাছকে কেন্দ্র করে আজকের এই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আম গাছটি এতটাই মোটা ছিল যে 3 জন মানুষ একত্রে হয়ে আম গাছটিকে জড়িয়ে ধরতে পারবে না, এতটাই মোটা ছিল সেই আম গাছটি। তো সেই আম গাছের কিছু অদ্ভুত জিনিস হচ্ছে যে ওই আম গাছের আমগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে, এবং সেই আম গাছের আমগুলো কাঁচাতেও যেমন ভিতরে সাদা, পাকলেও নাকি ভিতরে ওই রকম সাদা থাকে, লাল হয় না। সাধারণত আম পাকলে ভিতরে লাল হয়, কিন্তু ওই আম গাছটির আমগুলো পাকলেও সাদা থাকে ভিতরে, এবং কাঁচাতেও ভিতরে সাদা, এবং সেই গাছের আমগুলো অনেক মিষ্টি ছিল সেই আম গাছের আমগুলো। প্রিয় লিসেনার্স, তো সেই আম গাছের নিচে একটি টং বানানো ছিল। আমরা হয়তো অনেকেই টং জিনিসটা কি এটা আমরা বুঝেছি, যে বাঁশ দিয়ে বসার জন্য টং তৈরি করা হতো গ্রামে। তো ওইরকম একটি আম গাছটির নিচে একটি টং তৈরি করা ছিল, কারণ সেই সময় কোনো কারেন্ট ছিল না। মানুষ বাতাস খাওয়ার জন্য বা শরীরে বাতাস যেন লাগে, সেই কারণে ওই আম গাছটির নিচে গিয়ে বসে থাকতো। অনেক রাত বিরাতে ওই আম গাছের তলে গিয়ে টঙে অনেক লোকজন বসে থাকতো। আর ওই আম গাছটা হচ্ছে স্বাধীন ভাইদের, তাদের ঘর থেকে 3-4 মিনিট সময় লাগে ওই আম গাছের কাছে যেতে। গাছটি কিন্তু উচ্চতাও অনেক বড় ছিল, দেখা যায় যে কেউ কখনো ওই আম গাছে চড়তে পারতো না, এতটাই লম্বা ছিল। আর নিচে কোনো আম ধরতো না, একদম গাছের উপরে একদম আগার ভিতরে আম ধরতো। কেউ আম পেড়ে খেতে পারতো না, যদি আম পেকে পড়ে যেত তাহলে সেগুলো মানুষ খেতে পারত। তাছাড়া ওই গাছে ওঠার মতো কোনো লোক ছিল না, বা কেউ উঠতেও পারতো না অনেক চেষ্টা করেও। যাই হোক, এইরকম আর কি আম গাছটা ছিল। আর ওই আম গাছের নিচে যে টংটা বানানো ছিল স্বাধীন ভাইদের, তো ওই টঙে বসলে সামনে আর কি একটি বিল দেখা যায়, মানে ছোটোখাটো একটা নদীর মতো আর কি। আমি প্রথমে একটু ওই আম গাছের বর্ণনাটা দিয়ে নিলাম, কারণ আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে আর কি। তো এখন ঘটনায় চলে যাই। স্বাধীন ভাইয়ের বাবা, তিনি একজন গরুর ব্যবসায়ী ছিল। তিনি গরুর ব্যবসা করতেন। তিনি দেখা যায় যে বিভিন্ন গ্রামে যেতেন গরু কেনার জন্য, বা কেউ যদি তাকে ডাকতো গরু বেচবে, তো সেগুলো কেনার জন্য স্বাধীন ভাইয়ের বাবা যেত। সেই গরুগুলোকে কিনে এনে তিনি হাটে বিক্রি করতেন। যাই হোক, তো এইরকম একদিন স্বাধীন ভাইয়ের বাবা, তিনি নাকি একটি খবর পায় যে গাইবান্ধা জেলার ভরতখালী নামে একটি জায়গা ছিল আর কি, এখনও আছে। তো সেই জায়গায় একটি গরু বিক্রি করবে একজন। তো স্বাধীন ভাইয়ের বাবা খবর পেয়ে সেই ভরতখালী গ্রামে চলে যায়। যাওয়ার পর গরু দেখার পর তিনি গরু কিনে নিয়ে আবার স্বাধীন ভাইদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রিয় লিসেনার্স,
আগে ওই রকম কোনো কিছু ছিল না গরু আনার জন্য, পায়ে হেঁটে আর কি গরু নিয়ে আসতে হতো। আর স্বাধীন ভাইয়ের বাবা তিনি গিয়েছিলেন সন্ধ্যাবেলা, এবং ওই ভরতখালি থেকে হেঁটে হেঁটে আসতে প্রায় 5-6 ঘন্টার মতো সময় লাগে স্বাধীন ভাইদের বাড়িতে আসতে। যাই হোক, তিনি ওই ভরতখালি গ্রামে গিয়ে গরুটি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো তিনি পুরো রাস্তা ভালোভাবে আসার পর তিনি যখন ওই আম গাছের কাছাকাছি আসে, একটু দূর থেকেই ওই স্বাধীন ভাইয়ের বাবা নাকি দেখতে পায় যে ওই আম গাছের নিচে একটি লাশ সামনে রেখে, সেই লাশটির শরীরে কাফনের কাপড় দিয়ে মোড়ানো, এবং অনেকগুলো হুজুর টাইপের লোক, অনেক লম্বা লম্বা, তাদের শরীরে অনেক বড় বড় জুব্বা পরানো, একদম সাদা ধপধপে। তো এইরকম আর কি অনেকগুলো হুজুর ওই লাশের পিছনে গিয়ে আর কি জানাজার নামাজ পড়তেছে। তিনি এটা অনেক দূর থেকেই খেয়াল করে, প্রিয় লিসেনাস। তো স্বাধীন ভাইয়ের বাবা দেখেই অবাক হয়ে যায় যে আসলে কে মারা গেল, আর ওখানে কেন জানাজার নামাজ পড়াবে। তাদের এলাকার মসজিদের মাঠ আছে, সেই মাঠে গিয়ে মানুষ মারা গেলে সেখানে গিয়ে জানাজার নামাজ পড়ায়, কিন্তু ওই আম গাছের নিচে এত গভীর রাত্রেবেলা কে মারা গেল আর কারা এরা জানাজার নামাজ পড়াচ্ছে। স্বাধীন ভাইয়ের বাবা এগুলো ভাবতে থাকে। তো স্বাধীন ভাইয়ের বাবা যে জিনিসটা খেয়াল করে যে হুজুর টাইপের লোকগুলো জানাজার নামাজ পড়াচ্ছিল, সেই লোকগুলো কোনো লাশের খাটিয়া নেই, কোনো কিচ্ছু নেই। ওই লাশটাকে ধরে শূন্যের উপর ভেসে ভেসে ওখান থেকে উড়ে চলে যায়, মানে শূন্যের উপর ভেসে ভেসে ওই লাশটাকে নিয়ে ওই হুজুর টাইপের লোকগুলো ওখান থেকে অন্য সাইডে চলে যায়। এগুলো কিন্তু দাঁড় হয়ে ওই স্বাধীন ভাইয়ের বাবা দেখতে পাচ্ছিল বা দেখতেছিল তিনি তার নিজের চোখে। যখন ওই হুজুর টাইপের লোকগুলো লাশটাকে হাতে করে নিয়ে ওখান থেকে চলে যায়, তখন ওই স্বাধীন ভাইয়ের বাবা তিনি বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তিনি আর কি বুঝতে পারে বিষয়টা যে আসলে ওগুলো কোনো মানুষ ছিল না। তিনি নাকি ওইটা আগেই বুঝেছিল, সেই কারণে তিনি ওখানে দাঁড় হয়েছিল। যদি তিনি সামনে আসতেন, দেখা যায় যে হয়তো তাদের কোনো ডিস্টার্ব হতো, ওই জিনিসগুলো আর কি ওই স্বাধীন ভাইয়ের বাবার কোনো ক্ষতিও করতে পারত। যাই হোক, তিনি বাড়িতে আসার পর সবাইকে বলে যে এই দেখলাম ওই আম গাছের নিচে, প্রিয় লিসেনার্স। তো স্বাধীন ভাইয়ের বাবার কোনো ক্ষতি হয়নি, কিন্তু তিনি এই জিনিসটা ওই আম গাছের নিচে দেখেছিল। যাই হোক, প্রিয় লিসেনার্স, তো সেই আম গাছকে কেন্দ্র করে স্বাধীন ভাইয়ের বাবার সাথে আরও একটি ঘটনা ঘটে গিয়েছিল। ঘটনাটি হচ্ছে এইরকম যে ঘটনার শুরুতেই আমি বলেছিলাম যে আম গাছের নিচে বসে থাকার জন্য একটি টং বানানো হয়েছিল। তো সেই টঙে একদিন রাত 11টা বা 12টার এই দিকে স্বাধীন ভাইয়ের বাবা ওই টঙে বসে বাতাস খাচ্ছিল। তো তিনি হঠাৎ করেই খেয়াল করে, রাত যখন 11:30 বা 12টার মতো বাজে, তিনি খেয়াল করে যে কোথায় থেকে যেন হঠাৎ করে একটি মুরগি অনেক জোরে জোরে আওয়াজ করতে করতে তো স্বাধীন ভাইয়ের বাবার সামনে চলে আসে। আর সেই মুরগিটি ছিল সাদা ধপধপে, এবং সেই মুরগির সাথে ছিল অনেকগুলো বাচ্চা, প্রায় 2 থেকে 250 মুরগির বাচ্চা। তিনি দেখতে পাচ্ছে তার চোখের সামনেই সেই মুরগিটা অনেক ডাকাডাকি করতেছে এবং বাচ্চাগুলো অনেক ডাকাডাকি করতেছে। যখনই স্বাধীন ভাইয়ের বাবা তিনি এই জিনিসটা দেখে তিনি আর লোভ সামলাতে পারে না। তিনি টং থেকে নেমে গিয়ে সেই মুরগির বাচ্চাগুলোকে ধরতে থাকে। তার মাথায় তখন কোনো কিছু ছিল না যে আসলে এগুলো মুরগি না অন্য কিছু, এটা আর কি তিনি ভাবে নাই। তার পরনে ছিল লুঙ্গি, তিনি একটি করে বাচ্চা ধরতেছে এবং লুঙ্গির ভিতরে রাখতেছে।
একটি করে বাচ্চা ধরে আর লুঙ্গির ভিতরে রাখে। তো প্রায় সবগুলো বাচ্চা তিনি ধরে ফেলেছেন তার মনে হচ্ছে। তার লুঙ্গির ভিতরে বাচ্চাগুলো লড়ালড়ি করতেছে এটাও তিনি বুঝতে পারছিলেন। তো তিনি ওখান থেকে দ্রুত বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তিনি যখন মুরগির বাচ্চাগুলোকে বের করবেন, তিনি দেখে যে তার লুঙ্গির ভিতরে কোনো বাচ্চাই নেই। তিনি যে এতক্ষণ মুরগির বাচ্চাগুলো তার লুঙ্গির ভিতরে নিচ্ছিলেন বা নিয়েছিলেন, সেগুলো একটাও নেই, সবগুলো উধাও। সেই দিন তিনি একটু ভীষণ ভয় পায় যে আসলে এটা কি ঘটে গেল। তিনি দেখলো নিজের চোখে এতগুলো মুরগির বাচ্চা, সেগুলো কোথায় গেল। তো সেই দিনও তিনি তার এই ঘটনাটি সবার সাথেই শেয়ার করে। প্রিয় লিসেনার্স, তো আরও একটি ঘটনা ওই আম গাছকে কেন্দ্র করে ঘটে গিয়েছিল ওই স্বাধীন ভাইয়ের বাবার সাথেই। যাই হোক, আমি বলি, তো স্বাধীন ভাইয়ের বাবা একদিন গরুর হাট থেকে বাড়িতে ফিরতেছিলেন। যখন তিনি ওই আম গাছটার নিচে আসে, তিনি হঠাৎ করেই কান্নার আওয়াজ পায়। যদি একই সাথে 5-10 জন মানুষ কান্না করে তো কীরকম আওয়াজ হবে, তো ওই রকম একটি কান্নার আওয়াজ পাচ্ছিল। তিনি যখন আম গাছের দিকে তাকায়, তাকানোর পর তিনি যা দেখতে পারে, তিনি দেখতে পায় যে সেই আম গাছের ডালের ভিতরে মোটা মোটা ডাল ছিল। সেই ডালের ভিতরে অনেকগুলো কাফনে মোড়ানো লাশ কান্না করতেছে। একটি ডালে একটি কাফনে মোড়ানো লাশ, আরেকটি ডালে আরও একটি কাফনে মোড়ানো লাশ, এইরকম প্রায় তিনি 10-12টা কাফনে মোড়ানো লাশ ওই আম গাছের ডালে শুয়ে কান্না করতে তিনি দেখেছেন। তিনি সেই দিন ভীষণ ভয় পায়। ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে তিনি বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়ে যায়। তিনি সেদিন ভীষণ ভয় পেয়েছিল যে আসলে এইটা তিনি কি দেখলো। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটিও ওই স্বাধীন ভাইয়ের বাবার সাথে ঘটে গিয়েছিল এবং ওই আম গাছকেই কেন্দ্র করে। ওই আম গাছটা এতটাই ভয়ানক যে এই ঘটনাগুলো ঘটার পর কেউ আর কখনোই সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা কেউ ওই আম গাছের নিচে গিয়ে বসতো না বা কেউ আর যেত না। এই ঘটনাগুলো ঘটার পর পরবর্তীতে বহুদিন পর নাকি ওই আম গাছটা কেটে ফেলা হয়েছে। এখন নাকি ওই আম গাছটা আর নাই। প্রিয় লিসেনার্স, তো এই ছিল মূলত ওই আম গাছকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। স্বাধীন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন ভাইকে। প্রিয় লিসেনার্স, তো যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই রকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই ছোট্ট ঘটনাটি থাকলো। আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।